KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি ভারত আফগানিস্তান টি-20 সিরিজতে। আমরা জানি ভারত অলরেডি সিরিজ জিতে গিয়েছে এবং আগামীকাল শেষ টি-20 ম্যাচ রয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই সিরিজে যেমন ভারতের প্রাপ্তি হয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু বেশ কিছু জায়গায় প্রশ্নও রয়েছে। সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়জ্যোতি। গৌতম দা, অলরেডি আমরা জানি যে সিরিজ জিতে গিয়েছে, তবে রোহিত শর্মা দুটি টি-20 ম্যাচই, প্রথম টি-20 ম্যাচ অবশ্যই একটা ভুল বোঝাবুঝির জন্য আউট, তবে দ্বিতীয় টি-20 ম্যাচেও কিন্তু গোল্ডেন ডাক। রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমি গোল্ডেন ডাক বলবো না, গোল্ডেন ডাক বলা হয় একই ম্যাচের দুটো ইনিংসে জিরো করলে। এটা তো একই ম্যাচের দুটো ইনিংসে না, পরপর দুটো ম্যাচে এরকম জিরো প্রচুর লোকই করেছে, একটা রান আউট ভুল বোঝাবুঝিতে। কিন্তু এটা ঠিকই যে এই দুটো ম্যাচে জিরোর পর রোহিত শর্মার কনফিডেন্স ভালো হবে না, কারণ অনেকদিন বাদে টি-20 খেলছেন, টি-20 ইন্টারন্যাশনাল। আইপিএলটা খুব ক্রুশিয়াল এবং আমার মনে হয় যে আইপিএলে আগে থেকেই রোহিত শর্মাকে ক্যাপ্টেন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তুমি যদি বলে দাও, তাহলে একটা কোথাও বিপজ্জনক একটা দিক চিহ্ন আছে। কারণ তুমি রোহিত শর্মা বিরাট কোহলি দুজনকেই নিচ্ছ যখন, তোমার ব্যাটিং অর্ডার অলরেডি কিন্তু কিছুটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে টি-20তে, স্পেশালি অন্য দেশগুলো যেরকম খেলছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে দেখার, যে ভারত একটু বেশি বয়সে নিয়ে ঝুঁকি নিচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই ঝুঁকিটা সফল হয় কিনা। কারণ আমরা দেখছি যে যখন অন্যরা ইয়াংস্টাররা যখন খেলছেন, সেটা তিলক ভার্মা হন, কি রিঙ্কু সিং হন, কি শিবম মাভি, এরা যখন খেলছেন, তখন তারা যে স্পিডে রান করছেন, যেভাবে পারফর্ম করছেন, সেটা সিনিয়রদের চেয়ে আগে। টি-20টা অবভিয়াসলি এটা জুনিয়রদেরই খেলা, কম বয়সীদের খেলা। কাজে এটা ভারত একটা, আমি বলবো যে একটা এক্সপেরিমেন্ট করছে দুজন সিনিয়রকে নিয়ে। এবার সেই এক্সপেরিমেন্ট সফল হয় কিনা এটা কিন্তু দেখার ব্যাপার। কারণ সত্যি রোহিত শর্মা, বিরাট কোহলি যে এই যে টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ হিসেবে দাঁড়াবেন, সেখানে জুনিয়ররা যদি তাদের যথেষ্ট নিরাপত্তা না দেয়, তাহলে তারা কি 150 স্ট্রাইক রেটে এখন খেলার ক্ষমতা রাখেন? আমরা সেটা মানে খুব কৌতূহলের সঙ্গে তাকিয়ে দেখবো টি-20 ওয়ার্ল্ড কাপে একেবারে। এবং জুনিয়ররা যেভাবে খেলছেন, বিশেষ করে যশস্বী জয়সওয়াল 200 স্ট্রাইক রেটে রান করছেন, শিবম মাভি 196 স্ট্রাইক রেটে রান করেছেন গত ম্যাচে। বিরাট কোহলিকে নিয়ে আরেকবার একটু আসছি। তিনি 3 নম্বরে নেমেছেন, 16 বলে 29 রান করেছেন, একটা এন্টারটেনিং নক অবশ্যই, এবং এক দুটো খুব ভালো শটও খেলেছেন। বিরাট কোহলির ব্যাটিং কেমন দেখতেন? বিরাট কোহলি প্রায় 16 বলে 29, মানে 16 বলে 32 হলে তোমার 200 হয়েই যাচ্ছিল। বিরাট কোহলি যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু আমি বারবার করে বলছি, বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনকে কি অ্যাকোমোডেট করা যাবে, নাকি কোথাও আমরা নামের প্রতি কম্প্রোমাইজ করব? তুমি বিরাট কোহলি যদি নিতে হয়, কিন্তু রোহিত শর্মার জায়গায় অন্য কাউকে ভাবতে পারবে, নাকি রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা টি-20তে তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি নেবে? আমার মনে হয় আইপিএল অনেক কিছু প্রশ্নের উত্তর দেবে, যে কীরকম ফর্মে আছে, কীরকম ফিটনেসে আছে। আমরা শুধু এটাই আশা করব যে ভারতীয় নির্বাচকরা যখন টিম করবেন, তারা কোনো পুরনো ওজন বা ভারের ওপর দ্বারা প্রভাবিত হবেন না। এটা অবশ্য বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন, কারণ এদের হিউজ ক্যাপটিভ অডিয়েন্স, ভীষণ প্রেশার থাকে সারা ভারতবর্ষ থেকে। কাজে ভারতবর্ষে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমি বলবো যে খুব উল্লেখযোগ্য একটা মডেল। কারণ ভারত যদি এটা ভালো খেলে এই টিম নিয়ে এবং চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে প্রথমত আইসিসি ট্রফিতে এতদিনের খরা কাটানো যাবে। রাহুল দ্রাবিড় একটা তার ছাড়ার একটা উপযুক্ত সময় পাবেন। রোহিত শর্মা একটা বিশ্বকাপ ক্যাপ্টেন হিসেবে জিততে পারবেন। বিরাট কোহলি আরও একটা বিশ্বকাপ জিততে পারবেন। সবচেয়ে বড় কথা যে বুড়োদের দিয়েও টি-20 ক্রিকেট হয়, এই ব্যাপারটা কিন্তু তখন তুমি এস্টাবলিশ করতে পারবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে ইয়াংস্টাররাই বেটার খেলছেন। তুমি যেরকম যশস্বী জয়সওয়ালের নাম বললে, যশস্বী সত্যিই ভালো খেলছেন। এবার তুমি কি যেরকম মহেন্দ্র সিং ধোনির হাতে 2007-এ একটা ইয়াংস্টারদের টিম ছেড়ে দেওয়া হয়েছিল, সেরকমই ছেড়ে দেবে, নাকি তুমি রোহিত বিরাটকে নিয়ে খেলবে? এটাই প্রশ্ন এবং কোটি টাকার প্রশ্ন এটা। যদি ধরে নিই রোহিত বিরাট খেলছেন টি-20 ওয়ার্ল্ড কাপে, এখানে একটা প্রশ্ন, এখানে কিন্তু তরুণ ভার্সেস তরুণের খেলাও চলছে। যশস্বী জয়সওয়াল যেভাবে ব্যাটিং করেছেন, চাপে পড়বেন অবশ্যই শুভমান গিল। তাহলে কোথায় খেলবেন শুভমান গিলকে কি দেখছেন যদি রোহিত বিরাট থাকে? শুভমান গিল এমন একজন প্লেয়ার, টি-20 ক্রিকেটে বাদ দেওয়াটা ডিফিকাল্ট। শুভমান গিলকে সেক্ষেত্রে তোমার ভেতরে কোথাও অ্যাকোমোডেট করতে হবে। কারণ তুমি যদি শুভমান গিল আর যশস্বীকে দিয়ে ওপেন করো, তাহলে রোহিত কোথায় ব্যাট করবেন? তাহলে কি রোহিত 3 নম্বরে?
রোহিত তো 3 নম্বরে খেলেন না, এই রোহিতকে খেলাতে গেলে তোমায় কোনো একজন ইয়াংস্টারকে সরাতে হবে ওই জায়গা থেকে। শুভমান গিলকে আমার ধারণা তখন হয়তো 4-এ খেলানো হবে। 4-এ খেলানো হবে, তবে 4-এ যিনি ব্যাটিং করছেন তিনি শিবম মাভি, তাক লাগিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচে 60, পরের ম্যাচে 63, দুটি ম্যাচেই অপরাজিত ছিলেন এবং যেভাবে স্লক সুইপে 6 মারছেন, কখনো কখনো যুবরাজ সিংয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। শিবম মাভিকে কীভাবে ব্যাখ্যা করবেন? দারুণ, এবং মনে রাখতে হবে তার সঙ্গে সূর্যকুমার যাদব আছে। সূর্যকুমার যাদব যদি ফিট হয়ে যান, সূর্যকুমার যাদবেরও তোমার একটা জায়গা রাখতে হবে। কাজে ওই জন্যে বলছি যে রোহিত বিরাট দুজনের জায়গা, স্পেশালি রোহিতের জায়গা কি করা যাবে, এটা কিন্তু একটা প্রশ্ন। যে রোহিত রাজি হয়েছেন T20 ওয়ার্ল্ড কাপের নেতৃত্ব দিতে, সবই ঠিক, কিন্তু এমন একটা সিচুয়েশন যে তুমি ট্রফি জিতছো না, কাজে তোমায় রুথলেস হতে হবে, রুথলেস হয়ে তোমার ট্রফি জেতার চেষ্টা করতে হবে। সেখানে ভারতীয় নির্বাচকরা কি করেন এবং ইভেনচুয়ালি কি হয় সেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। একদম কি হয় সেদিকে তাকিয়ে থাকবো। একদম সংক্ষেপে জানতে চাইবো অক্ষর প্যাটেল সম্পর্কে। ভালো বোলিং করেছেন, ইকোনমিক্যাল থেকেছেন এবং উইকেট নিয়েছেন। এই প্লেয়ারটিও কিন্তু যথেষ্ট ইউটিলিটি প্লেয়ার। অ্যাবসলিউটলি। অক্ষর প্যাটেল, তাকে নিয়ে কি করা হবে। আবার বলছি যে এটা ভারতীয় নির্বাচকদেরও পরীক্ষা, যে তারা কি সিলেকশনটা করেন, তারা কতটা ডিসপ্যাশনেট হয়ে করেন। এই সেদিন সন্দীপ পাটিল বলছিলেন যে ভারতীয় দলের মধ্যে অনেকে আছেন প্রাক্তন ক্রিকেটার যারা তার সঙ্গে ভালো করে কথাই বলেন না। যুবরাজ সিং, এমনকি সচিন তেন্ডুলকারও যে খুব খুশি তার সম্পর্কে তা না, কারণ মনে রাখতে হবে সন্দীপ পাটিল যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান তখন তারা টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন তোমার ভবিষ্যৎ ভাবনা জানাও, কারণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবার এগুলো কাউকে অপ্রিয় করবে না, কিন্তু এগুলো করতেই হয় টিমের স্বার্থে। কাজে অজিত আগারকার কীভাবে দেখেন সেটা খুব কৌতূহলের ব্যাপার। সবচেয়ে ইন্টারেস্টিং, ঈশান কিষান তিনি কি ফেরত আসবেন? এখন নাকি তিনি শাস্তির কবলে আছেন। ঈশান কিষান যদি IPL-এ ভালো ফল করে দেন তখন কি হবে? একেবারেই, এবং অনেকগুলো অপশান কিন্তু বেড়ে যাবে এবং এটা অবশ্যই ভালো একটা হেডেক নির্বাচকদের জন্য। নির্বাচক নিয়ে কথা হচ্ছে, একটু নির্বাচকদের ব্যাপারেও কথা বলি। অলরেডি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি এসছে এবং নির্বাচকদের মধ্যে এখন যা সিনারিও তাতে বলে দিচ্ছি যে পশ্চিমাঞ্চল থেকে সলিল আঙ্কোলা রয়েছেন, ইস্ট জোন থেকে সুব্রত ব্যানার্জি, সেন্ট্রাল থেকে SS দাস, শিবসুন্দর দাস এবং অবশ্যই দক্ষিণ থেকে S শরৎ রয়েছেন। একজন চলে যাবেন, একজন আসবেন। গৌতম দা, আপনার কাছে কি আপডেট? আমার মনে হয় যে ওয়েস্ট জোন থেকে 2 জন আছেন, সলিল আঙ্কোলা আছেন, অজিত আগারকার নিজে আছেন। ওয়েস্ট জোন থেকে সম্ভবত আঙ্কোলা সরে দাঁড়াবেন, সেই জায়গায় অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সেই জায়গায় কেউ হয়তো ঢুকবে। একেবারে চোখ থাকবে সেদিকেও। এবারে একটু আসছি যুবরাজ সিংয়ের কথায়। যুবরাজ সিং আমরা জানি যে কয়েকদিন আগেই কলকাতা শহরে ঘুরে গিয়েছেন এবং একটা লাইন বলেছেন অমর প্রেম সিনেমায় রাজেশ খান্নার সেই গানটা, যে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা। কী প্রসঙ্গে বলেছেন? রোহিত বিরাটের কামব্যাক করা নিয়ে। যুবরাজ সিংয়ের এই যে তার মানে স্মরণ করা রাজেশ খান্নাকে এইভাবে, তাও আবার রোহিত বিরাট প্রসঙ্গে কি বলবেন? না, যুবরাজ সিং পুরোনো দিনের গান শুনতে, এই গানগুলো শুনতে 70s 80s খুব ভালোবাসেন। উনি যখন প্রথম কামব্যাক করেছিলেন এবং T20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলে কলম্বোতে প্র্যাকটিস হচ্ছিল, তখন মাঠের ধারে এই পুরনো গানগুলো খুব জোরে চালানো হচ্ছিল। সাধারণত আমি কোনোদিন দেখিনি ইন্ডিয়ান টিম প্র্যাকটিসে এত জোরে গান চালানো থাকে। এই গানগুলো সাধারণত ড্রেসিং রুমে বাজে, কিন্তু যুবরাজ ইনসিস্ট করেছিলেন যে ওই গানগুলো যাতে মাঠের ধারে চালানো হয় এবং সেগুলো রাজেশ খান্নার সিরিজ পরপর, সফর, অমর প্রেম, আনন্দ, এই গানগুলো পরপর বাজছিল। কাজে উনি এই গানগুলোর সঙ্গে ভীষণভাবে পরিচিত, নবজোৎ সিং সিদ্ধির মতোই। যদিও তিনি বয়স অনুযায়ী তার ওই 70 দশকের গান নিয়ে এত করার কথা নয়, কিন্তু তিনি ওই গানগুলোর প্রতি ভীষণ আকৃষ্ট। কাজে আমি নট সারপ্রাইজড। একেবারেই। আর এরপরে যেটা বলা সেটা হচ্ছে যুবরাজ সিংয়ের রেকর্ড কিন্তু আজকে ভেঙেছেন একজন ক্রিকেটার, প্রখর চতুর্বেদী, কর্ণাটকের ক্রিকেটার এবং কুচবিহার ট্রফি ফাইনালে তিনি কিন্তু যুবরাজের রেকর্ড ভেঙেছেন। 358 ছিল এর আগে ফাইনালে, যুবরাজ সিংয়ের এটাই হাই স্কোর ছিল এবং প্রখর চতুর্বেদী 404 করেছেন। অসামান্য ইনিংস। অ্যাবসলিউটলি। এবং মনে হয় কোথাও যে এখন এত কম বয়সী ছেলেদের, আগে 404 একটা কম বয়সী ছেলে করছে ভাবাই যেত না। হয়তো তেন্ডুলকাররা তাদের স্কুলের হয়ে ইনিংস খেলতেন, শারদা আশ্রমের হয়ে, কিন্তু সাধারণভাবে কম্পিটিটিভ ক্রিকেটে 404 করতে গেলে হিউজ স্ট্যামিনা দরকার। তো এখন এত ফিটনেস ট্রেনিং এত ছোটোবেলা থেকে হয়, ডায়েট সব কিছু এমনভাবে হয় যে ইন্ডিয়ান ক্রিকেটাররাও শক্তিশালী হচ্ছেন, তাদেরও সেরকম এনার্জি থাকছে। নইলে 404 দুর্ধর্ষ। কিন্তু একটাই কথা বলি যে আমরা কিন্তু করুণ নায়ারকেও দেখেছি, কাজেই 400-300 এই লেভেলে, ওই লেভেলে 300 করেই একজন হারিয়ে গেছে। কাজে এই 400 মানেই যে তুমি ইন্ডিয়ান টিমে রেগুলার খেলবে তার কোনো মানে নেই। তাহলে কিন্তু সরফরাজ খানকে আমরা এতদিন ইন্ডিয়ান টিমে রেগুলার খেলতে দেখতাম। সরফরাজও কিন্তু বিশাল বড় বড় স্কোর আছে।
একেবারেই, তবে আমাদের তরফ থেকে অভিনন্দন অবশ্যই তাকে, এবং আশা করব যে আগামীতে রাজ করবে জুবির মতোই এই প্রখর চতুর্বেদী। এরপরে যে কথাটা বলার সেটা হচ্ছে যে একটু নস্টালজিয়ায় ভাসতে ভালো লাগে, এবং আগামী 18ই জানুয়ারি চ্যারিটির উদ্দেশ্যে সচিন তেন্ডুলকর ব্যাট ধরছেন, একই সঙ্গে যুবরাজ সিংও কিন্তু ব্যাট ধরছেন, এবং দুজনকে একসঙ্গে দেখা যাবে খেলতে একটি টি-20 চ্যারিটি ম্যাচে তারা অংশ নিচ্ছেন। এখনও সচিন যখন ব্যাট ধরছেন কথাটা বলি তখন আমি নিজেই শিহরিত হচ্ছি। আপনি সচিন তো এখনও খেলেন, পুরোনোদের টুর্নামেন্টে খেলেন এবং ভীষণ সিরিয়াসলি খেলেন। টিম যদি হেরে যায় খুব বকাবকি করেন আমি জানি, এবং আমার মনে হয় সচিন যখন রিটায়ার করেন তখন WB রামন একটা মজার কথা বলেছিলেন যে আচ্ছা ও কি বলেছে যে ও সিনিয়রদের ক্রিকেটে খেলবে কিনা। আমি বললাম কেন, বরং ও যদি আসে তাহলে তো একটু শান্তিতে বিয়ারটাও খেতে দেবে না। তো সচিন তেন্ডুলকর খেলছেন মানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে, এবং আপনি ধরে নিন যে ভালো খেলবেন। একেবারেই আমরা সেদিকে তাকিয়ে থাকবো সচিন যুবরাজের সেই পুরনো ঝলক দেখা যায় কিনা। এরপর একটু অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথায় আসছি। অ্যাঞ্জেলো ম্যাথিউস একসময়ের দুরন্ত ক্রিকেটার, শ্রীলঙ্কার এবং প্রাক্তন অধিনায়ক। তিনি কিন্তু অভিযোগ করছেন যে তিনি চক্রান্তের শিকার, এবং তাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। 2 বছর তিনি যে শ্রীলঙ্কার দলে ছিলেন না, তার কারণ হচ্ছে চক্রান্ত। তিনি একদম নিশানা করছেন প্রমোদ বিক্রমাসিঙ্ঘে। এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির প্রধান ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, ভালো ক্রিকেটার। তবে যে অভিযোগটা করছেন কতটা সঠিক? অ্যাঞ্জেলো ম্যাথিউস খুবই ভালো ক্রিকেটার। ইনফ্যাক্ট 2011 ফাইনালে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে যে শ্রীলঙ্কা পায়নি সেটা ভারতকে কাপ জিততে অনেক সাহায্য করেছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউস যদি টিমে থাকতেন, সাঙ্গাকারা পরে বলেছিলেন, তাহলে কিন্তু তিনি টস জিতে চেস করতেন, তখন কিন্তু এই ধোনির উইনিং ছক্কাটা দেখা যেত না। শ্রীলঙ্কান বোর্ডে নানান কিছু হচ্ছে অনেকদিন ধরে, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ঘটনাটা তার মধ্যে একটা। আমার মনে হয় শ্রীলঙ্কান বোর্ড এবং গভর্নমেন্ট এটা অনুসন্ধান করে দেখবেন যে এইটুকু পুচকে একটা দ্বীপপুঞ্জে এত রাজনীতি ক্রিকেটকে ঘিরে ঘটছে কেন, যেখানে ক্রিকেট দেশের 1 নম্বর খেলা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাবমূর্তি খুব ভালো, তিনি কিন্তু দুমদাম কথা বলে দেওয়ার লোক নন। তিনি যখন বলেছেন এই ব্যাপারটা নিশ্চয়ই তদন্ত হবে। একদমই, তদন্তের দিকেও আমাদের চোখ থাকবে। এবারে ক্রিকেট থেকে একটু অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছি, এবং অস্ট্রেলিয়ান ওপেনে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন ভারতের সুমিত নাগাল। তিনি সিডেড প্লেয়ার আলেকজান্ডার বুবলিককে হারিয়েছেন, এবং ম্যাচ স্কোর 6-4, 6-2, 7-6। 1989-এর পর প্রথম ভারতীয় যিনি নাকি সিডেড প্লেয়ারকে হারিয়েছেন এবং দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন। সুমিত নাগাল একদম যেভাবে পারফর্ম করছেন একেবারে মাতিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন। গৌতম দা, সুমিত নাগাল ইদানিং বেশ কিছুদিন, গত 2-3 বছর ধরেই খুব ভালো খেলছেন। সুমিত নাগাল লিয়েন্ডারের পর ভারতীয় টেনিসের সবচেয়ে বড় আশা, এবং এটা তো একটা বিরাট ব্যাপার, কারণ গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গলসে জেতা, আমি তো মনেই করতে পারি না লিয়েন্ডার গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গলসে জিতেছেন বলে। সম্ভবত অনেক বছর আগে একটা ম্যাচ জিতেছিলেন, কিন্তু লিয়েন্ডারের সাফল্য ডেভিস কাপে এবং গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে। সেদিক থেকে সিঙ্গলসে সাফল্যটা যেটা আলটিমেট ধরা হয় ক্রিকেটে, মাফ করবেন টেনিসে, সেখানে এটা কিন্তু একটা ভারতীয় খেলাধুলোয় গত বছর অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে। এবছর অলিম্পিক্স আছে, বিভিন্ন টুর্নামেন্টে যে সুমিত নাগালকে ঘিরে কিন্তু এবার অনাবাসী ভারতীয়রা একটা নতুন স্টার পেয়ে গেলেন এই ঘটনার পর। একেবারে, এবং অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও কী করেন সেদিকেও চোখ থাকবে। তবে অলরেডি কিন্তু মানে নজর কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে সুমিত নাগাল। এরপর একদম শেষ পর্বে দিস ডে দ্যাট ইয়ার আজকের দিনে একটি পার্টনারশিপ হয়েছিল। গৌতম দা সেই ম্যাচ অবশ্যই কভার করেছেন, অবশ্যই বলছি আমি সেই ম্যাচটার কথা। আজকের দিনে লাহোরের গদ্দাফিতে একদম ফ্ল্যাট পিচে রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ 410 রানের একটা পার্টনারশিপ করেছিল 2006 সালে। অল্পের জন্য বেঁচে গিয়েছিল ভিনু মাঙ্কড এবং পঙ্কজ রায়ের সেই পার্টনারশিপের রেকর্ডটা। গৌতম দা, সেই ম্যাচের কোনো স্মৃতি? একটাই স্মৃতি যে বীরেন্দ্র সেহবাগ যখন প্রেস কনফারেন্সে আসেন প্রথম দিন, বোধহয় তখন ওরা 300 কিছু করে ব্যাটিং করছিলেন, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে ভিনু মাঙ্কড়, পঙ্কজ রায়ের রেকর্ডটা কি কালকে ভাঙতে পারবেন বলে মনে হয়? তখন সেহবাগ বলেছিলেন ভিনু মাঙ্কড় কে, যেটা টাইগার পটাওয়ারি পরে খুব দুঃখ প্রকাশ করেছিলেন যে বীরেন্দ্র সেহবাগ যদি না জানে ভিনু মাঙ্কড় কে, তাহলে আমি বলবো যে এদেশে ইয়াংস্টারদের ছোটবেলা থেকে ক্রিকেট ইতিহাস পড়ানো উচিত। ভিনু মাঙ্কড় কে যদি তোমার দেশের ওপেনার না জানে, সেটা খুব দুঃখজনক। যাক, পরের দিন যেহেতু জানতেন না, একটা বাজে শট খেলতে গিয়ে আউট হয়ে যান। 413 রানের রেকর্ডটা ভাঙা যায়নি, এবং ওটার পেছনে একটা কারণও ছিল, কারণ ওই ম্যাচে ওপেন করার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লাস্ট মিনিটে রাহুল দ্রাবিড়ের মনে হয় একটা বিবেক দংশন হয় যে আমি সৌরভকে কেন ওপেনারে ছেড়ে দিচ্ছি, কারণ ও তো কোনোদিন ওপেন করেনি টেস্ট ম্যাচে, তাই আমি ওয়ান ডাউন ব্যাটসম্যান, আমারই ওপেন করা উচিত। এবং তখন তিনি সৌরভকে সরিয়ে তিনি ওপেন করেন। গ্রেগ চ্যাপেল চাননি, রাজ সিং নির্বাচক কমিটির চেয়ারম্যান যিনি ম্যানেজার ছিলেন সেই ট্যুরে, তিনিও চাননি।
বাট রাহুল বলেছেন না আমি ওপেন করবো, এবং ওপেন করে ওইরকম ব্রিলিয়ান্ট একটা পার্টনারশিপ করে। একদমই গৌতম দা, ঠিক এই জায়গা থেকে সেই ম্যাচে এই একটা ক্লিপিংস কিন্তু ধরা পড়েছিল যে মাঠের মধ্যে সৌরভ একদিকে রাহুল দ্রাবিড়, একদিকে গ্রেগ চ্যাপেল, এবং সেটা কিন্তু মানে সেই সময়ও প্রচণ্ড রকমভাবে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল এবং প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া কিন্তু কভার করছিল। এইটাই কি কথা হচ্ছিল তাদের মধ্যে যে সৌরভকে দিয়ে ওপেন করা? অ্যাকচুয়ালি আমরা সেটা বুঝতে পারিনি, আমাদের মনে হয়েছিল সৌরভকে বোধহয় বাদ দেওয়া হয়েছে নিয়ে এসে, এবং সেই জন্যে সৌরভ উত্তেজিত হয়ে বলছেন যে আমায় নিয়ে এসে বাদ দিলে কেন। সৌরভকে যে ওপেন করানো হচ্ছে না সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। সবাই আমরা লিখেছিলাম যে সৌরভ ওপেন করবেন, কিন্তু এটা যে চেঞ্জ হয়ে গেছে এবং লাস্ট মিনিটে এই ঘটনাটা ঘটেছে সেটা তো জানা সম্ভব ছিল না। এবং রাজ সিং একটা চিঠি গলিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়ের ঘরে যে ইউ আর পসিবলি দ্য মোস্ট সেলফলেস ইন্ডিয়ান ক্যাপ্টেন দ্যাট আই হ্যাভ এভার সিন। অসাধারণ, এবং এইসব স্টোরিজ কিন্তু একমাত্র উঠে আসে স্টেডিয়াম বুলেটিনে। এবং আরও একবার ওই জন্যই আপনাদেরকে অনুরোধ যে স্টেডিয়াম বুলেটিনে চোখ রাখুন। ভারতীয় ক্রিকেটের ইতিহাস তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই পুরনো কিছু ফ্লেভার পাবেন এই স্টেডিয়াম বুলেটিনে। অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। ধন্যবাদ। আর এখানেই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য। চোখ থাকুক কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টেও উকি মারতে ভুলবেন না।